রায়মার্টিন প্রশ্নবিদ্যার মডেল কোশ্চেন সেট 13 এর সলিউশন চলছে আমাদের। তো আজকের ক্লাস হলে মডেল কোশ্চেন সেট 13 সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। 14 দাগ এবং 15 দাগ বাকি আছে। পরের ক্লাস থেকে আমরা মডেল কোশ্চেন সেট 14 সলভ করবো। প্রশ্নবিদ্যার রায়মার্টিন প্রশ্নবিদ্যার সমস্ত সলিউশন তোমরা আমাদের চ্যানেলে প্লেলিস্ট পাবে 22টা মডেল কোশ্চেন সেটেরই। এর পরবর্তী ক্ষেত্রে এবিটিআই টেস্ট পেপার এবং পর্ষদের টেস্ট পেপারও সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে। আমাদের চ্যানেলের প্লেলিস্টে তোমরা দেখবে ক্লাস 10, 11, 12 এর সম্পূর্ণ বইয়ের সলিউশন করে দেওয়া আছে। ঠিক আছে, আমাদের অনলাইন কোচিং এর ব্যবস্থা আছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথমেটিক্স অনলাইন কোচিং নিতে চাও, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বার তোমরা যোগাযোগ করবে। 14 দাগের একটা দেখো কি বলছে। 2.8 ডেসিমি দৈর্ঘ্যের অন্তর্ব্যাসার্ধ বিশিষ্ট 7.5 ডেসিমি লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘনডেসিমি গ্যাসের ওজন কত? আচ্ছা, প্রতি ঘনডেসিমি গ্যাসের ওজন চেয়েছে। তাহলে আগে আমরা এর ভেতরে আয়তনটা বের করে নিই। হ্যাঁ, তাহলে সিলিন্ডারের অন্তর্ব্যাসার্ধ কত? সিলিন্ডারের অন্তর্ব্যাসার্ধ বলা আছে 7.5 ডেসিমি, না 7.5 ডেসিমি লম্বা, 2.8 ডেসিমি। 2.8 ডেসিমি বলে দেওয়া আছে অন্তর্ব্যাসার্ধ। আচ্ছা, সিলিন্ডারটি 7.5 ডেসিমি লম্বা। সিলিন্ডারটি 7.5 ডেসিমি লম্বা। ঠিক আছে, তাহলে সিলিন্ডারের আয়তন, সমান, তাহলে এটা একটা চোঙাকৃতি, পাই আর স্কোয়ার এইচ, 22/7 ইন্টু আর স্কোয়ার, মানে 2.8 ইন্টু 2.8 ইন্টু 7.5 এত ঘন ডেসিমি। ঠিক আছে, এবার বলেছে পুরোটার ওজন বলে দিয়েছে, এত কিগ্রা গ্যাস আছে, কতটা গ্যাস আছে বলে দিয়েছে। ঠিক আছে, এবার কিগ্রাটাকে আমরা গ্রামে নিয়ে যাচ্ছি। 15.015 কিগ্রা সমান 15.015 ইন্টু 1000 এত গ্রাম। দশমিক তুলে দিলে দশমিকের জন্য 1, 3টে সংখ্যা আছে, 3টে শূন্য, এইটা কেটে গেল, সমান 15015 গ্রাম। ঠিক আছে, এবার লিখবে যে সিলিন্ডারের আয়তন তো এতটা, এত ঘন ডেসিমি গ্যাসের ওজন এত গ্রাম, 1 ঘন ডেসিমি কত, তাহলে প্রতি ঘন ডেসিমি বেরিয়ে যাবে। একদম সহজ অঙ্ক দিয়েছে। অতএব 22/7, ক্যালকুলেশনটা আমরা গুণটা করছি না, কারণ ওখানে কাটাকাটি করতেই হবে, এখানে গুণ করা যত সময় নষ্ট করার দরকার নেই। এই টাইপের যেগুলো অঙ্ক সেগুলো এরকম রাখতেই হবে। যখন দেখবে যে আমাকে গিয়ে সেখানে আলটিমেট শেষে কাটাকাটি করতেই হবে, অযথা গুণ করে সময় নষ্ট করে আবার সেখানে কাটাকাটি যে করবে সেখানেও দেরি হবে। ঠিক আছে, দু জায়গায় অথবা অযথা সময় নষ্ট করার দরকার নেই। এই আকারই রাখছি, 2.8 ইন্টু 7.5 এত ঘন ডেসিমি গ্যাসের ওজন এত গ্রাম। তাহলে 1 ঘন ডেসিমি গ্যাসের ওজন কত, সেটাই হচ্ছে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন। এটা এখানে থেকে যাবে 15015 বাই, এটা চলে আসবে এখানে 22/7 ইন্টু 2.8 ইন্টু 7.5 এত গ্রাম, ইজ ইকুয়াল টু, এখানে লিখছি 15015 ইন্টু 7/22 ইন্টু 1/2.8 ইন্টু 1/2.8 ইন্টু 1/7.5 এত গ্রাম। এখানে দশমিক উঠে গেল, একটা শূন্য হলো, আবার দশমিক উঠে গেল, শূন্য হলো, আবার দশমিক উঠে গেল, শূন্য হলো। ঠিক আছে, এটাকে কাটাকাটি করতে হবে। আশা করছি 11 দিয়ে চলে যাবে, 11 দুখানে 22, 11 একে 11, 4 40, 3 11 33, 7 11 71, 6 11 66, 5 11 55, যাচ্ছে 11 দিয়ে। আচ্ছা, আর হয়ে যাচ্ছে 4 7 28, 4, আর হয়ে যাচ্ছে যেটা 3 25 75, 25 দিয়ে হলে 5 25 125, তাই তো, 5 25 125, 125 হলে 15 115, 25 দিয়ে যাচ্ছে না পুরোটা,
একদম 25 দিয়ে এটা পুরোপুরি যাচ্ছে না, 5 দিয়ে নিয়ে চলে যাই। 5 15 75, 5 15 75, 5 দিয়ে হলে 5 দিয়ে 10, 3 36, 5 7 35, 1 15, 5 3 15, ঠিক আছে 273। আচ্ছা 7 দিয়ে যাবে, 7 দিয়ে হয়ে যাচ্ছে 4 7 28, 7 দিয়ে হচ্ছে 3 7 21, 3 7 21, 6 63, 7 9 63, 39, 39, এটা 15, 3 13 39, 3 5 15, 5 2 10, 2 2 2 কেটে গেল, ঠিক আছে। আচ্ছা এইটা হয়ে যাচ্ছে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, হয়ে যাচ্ছে নিচে 4 আর 25, এখানে দুটো 5 পড়ে আছে, 13 পড়ে আছে, 5 5 25 ইন্টু 13, 3 25 75 ইন্টু 25 1 25, 5 7 5 12 2 হাতে 325/4, 325/4 গ্রাম সমান 4 8 32, হ্যাঁ 4 8 32, 0 1, এটা 0 হয়ে যাবে, 4 1 4, 1 10, 4 দুগুণে 8, এত গ্রাম। 80.125 আসছে, দেখো 80.125, ঠিক আছে। 4 8 32, না 80 নয়, এটা 81 না, এটা ভুল হচ্ছে, 4 8 32 হয়ে যাচ্ছে তো, ইজ ইকুয়াল টু 4 8 32, 4 1 4, আবার 1 হয়ে যাচ্ছে, 0.0, 4 2 8, 4 5 20, 81.25। তাহলে এবার অ্যান্সারটা লিখে দেবে যে কি বলেছে, এখানে বলেছে প্রতি ঘনডেসিমি গ্যাসের ওজন কত। প্রতি এই ক্যালকুলেশনগুলো যে গুণ করা হয়েছে এগুলো কিন্তু ঠিকঠাকভাবে করতে হবে, নাহলে পুরো অঙ্কটা ঠিক করে সে গুণটা ভুলের জন্য অঙ্কটা ভুল হয়ে যাবে পুরোপুরি। এবার সেটা নির্ভর করবে টিচারের এর ওপর, টিচার যদি চায় মনে করে এটা 1 দেবো কি 2 দেবো কি 3 দেবো, তখন নাম্বারটা অনেকটা কমে যাবে, তাই কাটাকাটিগুলো ঠিক করে করতে হবে। আনসারটা লিখবে যে প্রতি ঘনডেসিমি গ্যাসের ওজন এত গ্রাম, 81.25 গ্রাম, ঠিক আছে। নেক্সট দুয়েরটা বোঝা গেল এটা। রূপার পাত দিয়ে তৈরি একটি অর্ধগোলাকার বাটির বাইরের দিকের ব্যাস বলা আছে 8 সেমি, ভেতরের দিকের ব্যাস 4 সেমি, মানে অনেকটাই মোটা। বাটিটিকে গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট শঙ্কু তৈরি করা হলো, শঙ্কুর উচ্চতা কত? আচ্ছা আমরা আগে যে সলিড জিনিসটা দিয়ে রূপার বাটিটা তৈরি, সেটা সলিড জিনিসটার আয়তন বের করি। আচ্ছা রূপার বাটির বাইরের দিকের ব্যাস 8 সেমি, ব্যাসার্ধ বাটির বাইরের ব্যাস সমান 8 সেমি, তাই তো, বাটির বাইরের ব্যাস 8 সেমি, অতএব বাটির বাইরের ব্যাসার্ধ 8/2 সেমি সমান 4 সেমি, ঠিক আছে। আচ্ছা বাটির ভিতরের ব্যাস সমান 4 সেমি, তাহলে বাটির ভিতরের ব্যাসার্ধ সমান 4/2 সেমি সমান 2 সেমি, ভিতরের ব্যাসার্ধ হয়েছে। তাহলে যে রূপার, অতএব রূপার আয়তন, অতএব রূপার আয়তনটা কত? অর্ধগোলক 2/3 পাই আর কিউব ফর্মুলা, তাহলে 2/3 ইন্টু 22/7 ইন্টু এইটা হয়ে যাবে 4 কিউব মাইনাস 2 কিউব, এত ঘন সেমি সমান 2/3 ইন্টু 22/7, 64 মাইনাস 8 ঘন সেমি, 2/3 22/7, 64 মাইনাস 8 কত? 56, এত ঘন সেমি, 7 8 56 সমান, এখানে হয়ে যাচ্ছে এইরকম রেখে দিচ্ছি 44 ইন্টু 8/3, এইটা হচ্ছে সলিডটার আয়তন 44 ইন্টু 8/3। এবার বলছে এটাকে গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট শঙ্কু, তাহলে শঙ্কুর ব্যাস কত? এরপর এই দিকটা করছি, শঙ্কুর ব্যাস
শঙ্কুর ব্যাসও 8 সেমি, তাহলে শঙ্কুর ব্যাসার্ধ কত হয়ে যাবে সমান 8/2 সেমি 4 সেমি। ধরে নিচ্ছি, ধরি শঙ্কুর উচ্চতা সমান 8 সেমি। এবার যেহেতু এই সলিড পার্টটা দিয়ে নিরেট শঙ্কু তৈরি করা হচ্ছে, দুটোর আয়তন সমান হবে, ঠিক আছে। নিরেট শঙ্কু যেহেতু, তাহলে শর্ত অনুসারে অতএব শঙ্কুর আয়তনটার সঙ্গে এই আয়তন সমান করে দিই, তাহলে শঙ্কুর আয়তন লিখে দিই একবার। অতএব শঙ্কুর আয়তন সমান 1/3 পাই এর মান 22/7 আর স্কোয়ার মানে 4 × 4 16 × h এত ঘন সেমি লিখে দেবে, এত ঘন সেমি। শর্ত অনুসারে এবার এখানে ক্যালকুলেশনটা করছি, এইচ এর মানটা বেরিয়ে যাবে। শর্তানুসারে 1/3 পাই 16 × h, 1/3 পাই আর স্কোয়ার h = 44 × 8/3, ঠিক আছে। এই যে নিচের 3 3 কেটে দিচ্ছি, তাহলে h সমান কি হয়ে যাচ্ছে, বা h সমান 44 × 8 × 7 × 22 × 1 × 16, 8 2 16, 22 2 44, 2 2 কেটে গেল, বা h = 7। অ্যান্সার লিখে দেবে শঙ্কুর উচ্চতা 7 সেমি। অ্যান্সার লিখবে শঙ্কুর উচ্চতা 7 সেমি। নেক্সট দেখো, 3 দিকে চলে যাবো। হয়ে গেল, কত সহজে হয়ে গেল দেখো অঙ্কটা। এইগুলো কনসেপ্ট ক্লিয়ার করতে হবে খুব ভালোভাবে, জানলে এমনভাবে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যে কোনো অঙ্ক পড়লেই সেটা সলভ করে দেওয়া যায়। একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ একই উচ্চতা বিশিষ্ট একটি শঙ্কু একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8। এদের ভূমির ব্যাসার্ধ উচ্চতার অনুপাত কত? দুজনের ভূমির ব্যাসার্ধ উচ্চতা একই, হ্যাঁ, মানে দুজনের ভূমির ব্যাসার্ধ, ধরি শঙ্কু ও চোঙের ভূমির ব্যাসার্ধ r সেমি বা r একক, ধরি শঙ্কু এবং চোঙের ভূমির ব্যাসার্ধ সমান r একক, এবং শঙ্কু এবং চোঙের উচ্চতা সমান h একক, ঠিক আছে। এবার কি চেয়েছে এখানে, এখানে চেয়েছে যে ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, তাহলে ভূমির ব্যাসার্ধ উচ্চতা r/h নির্ণয় করতে হবে, r/h। তাহলে অতএব বক্রতলের ক্ষেত্রফল চেয়েছে, তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা কত হয়ে যাবে, √r² + h² হয়ে যাবে, এত একক। অতএব শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সমান πr/l, পাই × r × √r² + h², এত বর্গ একক। আর চোঙ, তাই তো, শঙ্কু আর চোঙের বক্রতলের ক্ষেত্রফল, পাই r²h, এত বর্গ একক। শর্ত অনুসারে দুটোকে সমান করে দাও, সমান করে r/h নির্ণয় করতে হবে। দুটো যেহেতু সমান বলে দিয়েছে, অতএব পাই r √r² + h² সমান পাই r²h। পাই আর তুলে দিলে r² + h² = rh। উভয় দিকে স্কোয়ার করে দিলে এখানে স্কোয়ার করে দাও, তাহলে r² + h² = r²h², ঠিক আছে। এইটা হয়ে যাচ্ছে। তাহলে ভূমির ব্যাসার্ধ ও উচ্চতা, তাহলে r/h নির্ণয় করতে হবে। তাহলে r/h দিয়ে উভয় দিকে ভাগ করে দিলে এটা হয়ে যাচ্ছে r² প্লাস এইটা h² = 1। তাহলে আমরা r/h-টাকে x ধরছি, ধরি r/h = x, ঠিক আছে। আচ্ছা, এটা ধরলে কি হয়ে যাচ্ছে, লম্ববৃত্তাকার চোঙের, আচ্ছা এইখানটা একটা গন্ডগোল যেটা হয়েছে, এইটা হচ্ছে এর বক্রতলের ক্ষেত্রফল 2πr/h হয়, এর πr/l আর 2πr/h,
টু পাই আর এইচ। তাহলে পাই আর দিয়ে সেই একই রকম ভাবে কেটে গেল, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইজ ইকাল টু টু এইচ হয়ে গেল। হ্যাঁ, এবার স্কোয়ার করে দিলে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইজ ইকাল টু ফোর এইচ স্কোয়ার, বা আর স্কোয়ার ইজ ইকাল টু ফোর এইচ স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। ঠিক আছে, বা না এটা সমান বলেছে না অনুপাতটা বলে দিয়েছে? ক্ষেত্রফলের অনুপাত 5:8, এটা তো সমান বলেনি শর্তানুসারে। অতএব কোনটা আগে আছে? শঙ্কু ও চোঙের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে শঙ্কুরটা হচ্ছে এইটা, পাই আর রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই টু পাই আর এইচ ইজ ইকুয়াল টু 5:8, মানে 5/8। পাই আর কেটে দিচ্ছে, তাহলে রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই টু এইচ সমান 5/8। উভয় দিকে স্কোয়ার করে দিলে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই ফোর এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 25/64, 4 16 64, বা আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই এইচ স্কোয়ার সমান 25/16 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা কোনাকুনি গুণ করে দাও। 16 আর স্কোয়ার প্লাস 16 এইচ স্কোয়ার ইজ ইকাল টু 25 এইচ স্কোয়ার, বা 16 আর স্কোয়ার ইজ ইকাল টু 25 এইচ স্কোয়ার মাইনাস 16 এইচ স্কোয়ার, বা 16 আর স্কোয়ার ইজ ইকাল টু 25 মাইনাস 16 9 এইচ স্কোয়ার, বা আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার ইজ ইকাল টু 9/16, বা আর বাই এইচ তার স্কোয়ার ইজ ইকাল টু 3/4 তার স্কোয়ার। স্কোয়ার তুলে দিলে অতএব আর বাই এইচ ইজ ইকাল টু 3/4। অতএব আর ইস টু এইচ ইজ ইকাল টু 3:4। দেখো এটা চলে আসছে, আর ইস টু এইচ 3:4। হ্যাঁ, তাহলে অ্যান্সারটা লিখে দেবে যে এদের ভূমির ব্যাসার্ধ উচ্চতার অনুপাত 3:4। অ্যান্সারটা অবশ্যই লিখবে স্টেটমেন্ট প্রত্যেকটা অঙ্কে, এদের ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত 3:4। ঠিক আছে, তাহলে 14 দাগের 1 2 3 হয়ে গেল। 15 দাগে যাবো এবার, রাশিবিজ্ঞান অঙ্কগুলো। নেক্সট দেখো 15 দাগে। 15 দাগে যাচ্ছে। একটি কর্মসূচিতে 100 জনের বয়স নিচের ছকে দেয়া হলো। ওই 100 জনের লোকের গড় বয়স নির্ণয় করো। আচ্ছা, যে কোনো পদ্ধতিতে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে অ্যাপ্লাই করে দিচ্ছি। বয়স আর লোক সংখ্যা, 15-1 বয়স, লোক সংখ্যা মানে পরিসংখ্যা। লোক সংখ্যা, এটা লোক সংখ্যাটা হচ্ছে FI, এটা মধ্যক, এটা মনে করো XI। ঠিক আছে, আচ্ছা এটা নির্ণয় করো, এটা FI/XI। ঠিক আছে, 10 থেকে 20, 60 থেকে 70 পর্যন্ত। 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, আর 60 থেকে 70। তাই তো, এইটা। আচ্ছা, সামেশন অফ FIটা কত হবে নির্ণয় করতে হবে। এখানে আছে 12, 8, 22, 20, 18, 20। 12, 8, 22, 20, 18, 20 কত হচ্ছে? 20 20 40, আর 22 আর 18 মিলেও 40 হয়। 40 40 80, 90 92, 100 বলেই দিয়েছে যদিও 100। আচ্ছা, মধ্যক কত? 10 আর 20 মাঝে 15। এইভাবেই চলতে থাকবে। 25, 35, 45, 55, 65। আচ্ছা, এবার এটা গুণ করলে 15 আর 12, 15 10 150, তাহলে 180, 8 25 200, 35 ইন্টু 22, হ্যাঁ 70, 770, তাই তো? 35 ইন্টু 22, 35 আছে 350, 700, 35 70,
45 দুয়ে 90, 900, 55 ইন্টু 18 আর 65 ইন্টু এটা শূন্য বসে গেল, 5 দুগুণে 10 শূন্য হাতে থেকে 1, 6 দুগুণে 12 থেকে 13, 1300, 55 ইন্টু 18 এই গুণটা করতে হবে, 55 ইন্টু 18, 50 40 শূন্য থেকে 4, 50 40 আর 4 44, 50 40 শূন্য থেকে 4, 50 40 আর 4 44, 55 একে 55, 0 9 9 990, 990। সামেশন অফ এফ আই এক্স আই কত নির্ণয় করে নাও। 0 9 24 4, 9 এর সাথে 16 আর 24 4, হাতে থেকে 2, 3 আর 2 5, 9 আর 5 14, 14 আর 9 23, আর সাথে 30, 32 33 এর 3, হাতে থেকে 1, 3 আর 1 4, 4340, 0 8 এর সাথে 15, 15 আর 9 24 4, হাতে থাকে 2, 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর সাথে 12, 12 আর 9 21, আর 9 30 33 এর 3, হাতে থেকে 3, 3 আর 1 4। তাহলে এক্স বার মানে গড়, এক্স বারটা কত? সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই। সামেশন অফ এফ আই এক্স আই হচ্ছে 4340 বাই 100, 0 0 কেটে গেল, 434 বাই 10 মানে 43.4। অ্যান্সার লিখে দেবে নির্ণয় যৌগিক গড় 43.4। ঠিক আছে, নির্ণয় যৌগিক গড় 43.4। কি বলেছে? বলেছে যে 100 জন লোকের গড় বয়স, আচ্ছা যৌগিক গড় হিসেবে জানি, অতএব 100 জন লোকের গড় বয়স, অতএব 100 জন লোকের গড় বয়স 43.4 বছর। এখানে এককটা লিখতে হবে, 43.4 বছর, এককটা মেনশন করতে হবে। নেক্সট দেখো 15-2। আচ্ছা, এখানে নিচের পরিসংখ্যা বিভাজন ছক থেকে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক তালিকা তৈরি করে ছক কাগজে ওজাইভ অঙ্কন করো এবং সেই ওজাইভ থেকে মধ্যমা। আচ্ছা, শ্রেণী পরিসংখ্যা, আর এখানে নির্ণয় করলে ভালো হবে যে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক নির্ণয় করতে হবে। হ্যাঁ, সেটা আমরা একবারে লিখছি যে এত এর কম এত এর কম এইভাবে লিখতে হবে। তাহলে এই শ্রেণী থেকেই আমরা নির্ণয় করছি 15-2 একটা 10 এর কম, 10 এর কম। আচ্ছা, 20 কম, 30 কম, 40 কম, 50 কম, 60 কম। ঠিক আছে, এটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক। ক্রমযৌগিক পরিসংখ্যা লিখলে যে ক্ষুদ্রতর সূচক, ব্র্যাকেটে ক্ষুদ্রতর সূচক। ঠিক আছে, এটা উল্লেখ করবে, এটা এর সঙ্গে ব্র্যাকেটে একবারে থাকবে। আচ্ছা, 60 পর্যন্ত আছে, 60 কম। তাহলে 0 থেকে 10 এর মধ্যে 8টা মান আছে, 8 হবে। ঠিক আছে, পরপর যোগ হয়ে যাবে, 20 কম 10 + 8 18। এরপর হচ্ছে 24, 24 + 18 কত হয়? 18 + 24 হয়ে যাচ্ছে 28, 38, 42, তাই তো। এরপর হচ্ছে 16, 42 আর 16 হয়ে যায় 58। আচ্ছা, তারপর 15, 58 আর 15 73। তারপর হয়ে যায় 7, 73 আর 7 80। এইভাবে একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ অঙ্কন করলে, লিখে দিলে যে ভাষাটা আমরা অন্যান্য অঙ্কের ক্ষেত্রে বলেছি যে ছক কাগজে এক্স অক্ষ ওয়াই অক্ষ অঙ্কন করা হলো এবং ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে প্রতি বাহু দৈর্ঘ্য 1 একক ধরা হলো। ধরে নিয়ে যেমন থাকবে তোমাদের বুঝতে হবে যে ধরো অনেক বেশি মান আছে 700 900, তখন তুমি নিজে বুঝে যে 1 ঘর সমান 10 একক, বা যেখানে 1 ঘর সমান 50 একক হতে পারে, এখানে 1 ঘর সমান এই যে আছে আমাদের 80 পর্যন্ত মান আছে, একটু বড় লেখো দিলে, গ্যাপ দিলে সেখানে ধরে যাবে। ঠিক আছে, আর যেখানে ধরবে না সেখানে নিজেকে বুঝে যে 1 ঘর সমান 2 একক ধরবে। ঠিক আছে, ধরে সেটা অঙ্কন করবে। আচ্ছা, এবার এই বিন্দুগুলি, এই যে এখানে বিন্দু, বিন্দু ক্ষেত্রে কি কি হবে? এখানে 0 0 একটা বিন্দু হয়ে যাচ্ছে। আচ্ছা, 10,8 বিন্দু,
10,8, তাহলে এইটা মনে করো এইভাবে নিচ্ছ, এটা 10, 20, 30, 40, 50, 60, 70, 80, এদিকে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, ঠিক আছে। আচ্ছা, একটা তো 0, 0 হয়ে যাচ্ছে, 0,0, তাহলে 10,8 একটা বিন্দু হয়ে যাচ্ছে। যে বিন্দুগুলো লিখবে 10,8, 20,18, 30,42, 40,58, 50,73, 60,80 বিন্দুগুলি স্থাপন করলাম এবং পৃথক পৃথকভাবে যোগ করে আমরা ওজাইভ অঙ্কন করলাম। এবার এই ওজাইভ থেকে মধ্যমা অঙ্কন করতে হবে। আচ্ছা, 10,8 বিন্দুটা এইখানটা, হ্যাঁ। আচ্ছা, 20,18, 20 সোজা গেল, 20 এই 20 একটু আগে 20,18। তারপরে বিন্দু আছে 30,42, 30 থেকে সোজা গিয়ে এই যে 40-এর একটু ওপরে 42, 40,58, 40,58 এই সোজা গিয়ে 50, 58 এইখানে, 50,73, 50,73, 60,80, 60,80, এটা যোগ করলাম। স্কেল পেন্সিল ইউজ করে পৃথক পৃথকভাবে যোগ করবে। ঠিক আছে, এবার টোটাল কত? 80, 80-র অর্ধেক করলে কত হয়? 40, ঠিক আছে। 80-র অর্ধেক করলে 40 হয়। এই যে এখানে 40 আছে, ওয়াই অক্ষ বরাবর কত আছে? 40, তাই তো? এই যে ওয়াই অক্ষ বরাবর 40 আছে, 40 থেকে এর উপর লম্বকোণ করে দিতে হবে। এখান থেকে এদিকে লম্বকোণ করে দিলে, লম্বকোণ করলে এবার এই জায়গা থেকে এদিকেও লম্বকোণ করতে হবে। এটা লম্ব এরকম হবে, মানে স্কেল ধরে লম্বকোণ করে মোটামুটি এই জায়গায় চলে আসছে, মানে 30-এর সামান্য আগে, 30-এর সামান্য আগে হয়ে যাচ্ছে। 30-এর সামান্য যেহেতু আগে হয়ে যাচ্ছে, বলছে কি বলেছে যে ছক কাগজে ওজাইভ অঙ্কন করো এবং এই সেই ওজাইভ থেকে মধ্যমা করো, ওজাইভ থেকে মধ্যমা। অতএব লিখে দিলে যে এখানে একটা পি বিন্দু দিলে, মনে করো এখানে এম দিলে, যে এবার ওজাইভের ওপর লম্বকোণ করা হলো যেটা পি বিন্দুতে, এবং পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্বকোণ করা হলো। লম্বকোণ করে দেখা গেল আমরা যে পি বিন্দু এম বিন্দুর এক্স এর স্থানাঙ্কই হবে, এটা ভাষাটা লিখবে এইভাবে। এম বিন্দুর যে তোমাদের বইয়েও দেখতে পারো যেমন ভাষা আছে, এরকম ভাষা আছে, এম বিন্দুর এক্স এর স্থানাঙ্ক হবে যে মধ্যমা, ঠিক আছে। এম বিন্দুর এক্স এর যে স্থানাঙ্কটা, এক্স এর মানটা, তাহলে নির্ণয় মধ্যমা হয়ে যাচ্ছে। এটা ধরো 30-এর সামান্য আগে আমরা 29 নিচ্ছি, নির্ণয় মধ্যমা এত, এইভাবে লিখবে, ঠিক আছে। এটার জন্য কিন্তু বইয়ের ভাষাগুলো প্রত্যেকে অবশ্যই ফলো করবে, যেমন ভাষা দেওয়া আছে ঠিকঠাক ভাবে সেইভাবেই ভাষা দেবে, ঠিক আছে। নেক্সট দেখো 15-3-এরটা। পরিসংখ্যান বিভাজনের সংখ্যাগুলো মান নির্ণয় করি, শ্রেণী, সীমা আর পরিসংখ্যা আছে। সংখ্যাগুলো মান নির্ণয় করা মানে বুঝে নেবে যে একদমই সহজ হয়ে গেল, ফুল মার্কসটা 4-এ 4 উঠে গেল। হ্যাঁ, একদমই সহজ সংখ্যাগুলো মান, কিছুই নেই, 2 মিনিটে একটা অঙ্ক হয়ে যাবে সংখ্যাগুলো মানের। আমরা এখানে বুঝে বুঝে করছি, একটু সময় লাগছে। হ্যাঁ, আচ্ছা, এগুলো দাও 0 থেকে 5, 30 থেকে 35, এগুলো তোমরাও কিন্তু পরীক্ষার খাতায় লিখতে হবে। হ্যাঁ, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 5, 12, 18, 28, 17, 12, 8, 5, 12, 18, 28, 17, 12, 8, 5, 12, 18, 28, 17, 12, 8। তাহলে এখানে দেখো এই 28 মানটা সবচেয়ে বেশি বার আছে। তাহলে সংখ্যাগুরু শ্রেণী কোনটা? সংখ্যাগুরু শ্রেণী হয়ে যাচ্ছে এই যে 15 থেকে 20, এই শ্রেণীটা সংখ্যাগুরু শ্রেণী। 28 আছে এই শ্রেণীটা। আর F1 কত? F1 এর পরিসংখ্যা 28, F0 তার আগের মানটা 18, আর F2 হচ্ছে তার পরের মানটা 17, ঠিক আছে। আর H হচ্ছে এখানে 5, ঠিক আছে। তাহলে নির্ণয় সংখ্যাগুলো মান, অতএব নির্ণয়
সংখ্যা গুরু মান সমান এল প্লাস এল মানে এখানে এ লিখে দেবেন এল সমান 15, হ্যাঁ 15 প্লাস f1 মাইনাস f0, f1 হচ্ছে 28 মাইনাস f0 হচ্ছে 18, 2 ইন্টু f1, 2 ইন্টু f1 এর মান 28 মাইনাস f0 18 মাইনাস f2 হচ্ছে 17 ইন্টু এইচ এর মান 5, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 15 প্লাস এটা 28 মাইনাস 18 10 ইন্টু 5টা উপরে 28 দুগুণে 56 মাইনাস 35 এটা হবে, ঠিক আছে, 15 প্লাস 5 10 50 আর এটা হয়ে যাবে 21 সমান 15 প্লাস 21 দিয়ে যদি আমরা ভাগ করি, ভাগটা দেখাচ্ছে 50 কে 21 দিয়ে 42, 8 দশমিকের জন্য 0, 3 21 63, 7 দশমিকের জন্য 0, তাই তো 3 21 63, 7 দশমিকের জন্য 0, 7 নয় এটা হয়ে যাবে 17 0, 7 একে 7, 8 একে 8, 8 দুগুণে 16, 8 দিচ্ছে, 8 একে 8, 8 দুগুণে 16, 9 0, এটা 4 হয়ে যাচ্ছে, তার মানে 2 ঘর পর্যন্ত নিলে 2.38 হচ্ছে সমান 17.38। তাহলে নির্ণয় সংখ্যাগুলো মান অ্যান্সার শেষে লিখে দেবো, অতএব সংখ্যাগুলো মান 17.38, আমাদের সংখ্যাগুলো মান 17.38 প্রায় লিখবে, অতএব সংখ্যাগুলো মান 17.38 ব্র্যাকেটে প্রায়টা অবশ্যই লিখতে হবে, যেখানে দশমিকের মান আরো চলতে থাকছে সেখানে আমরা 2 ঘর পর্যন্ত নিচ্ছি, সেগুলো দশমিকের মান, এরপরে অ্যান্সারের পরে প্রায় লিখতে হবে। আর এটা জানা আছে তো যে আমরা 2 ঘর পর্যন্ত নেবো, কি হলে আমরা সেই মানটা এক্সাক্ট নেবো, এই মানটা 3 নম্বর ঘরটা যদি 5 এর বেশি হয় তাহলে 1 যোগ করতে হতো এখানে, মানে 39 হয়ে যেত। 3 নম্বর ঘরটা যদি 5 এর কম হয় যেমন আছে তেমন নিয়ে নিতে হবে, আর 3 নম্বর ঘরে যদি 5 থাকে তার আগেরটায় জোড় সংখ্যা থাকলে যেমন তেমন থাকবে, 3 নম্বর ঘরটা যদি 5 থাকে তার আগেরটা বিজোড় সংখ্যা থাকলে 1 যোগ হয়ে যাবে, বোঝা গেল? আচ্ছা নেক্সট দেখো, আচ্ছা মডেল কোশ্চেন সেট 13 সম্পূর্ণ কমপ্লিট হলো, পেজ নাম্বার 579 মডেল কোশ্চেন পেপার 13 সম্পূর্ণ কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানে স্টপ করবো, পরবর্তী ক্লাসে মডেল কোশ্চেন নাম্বার 14 স্টার্ট করবো। আমাদের ম্যাথামেটিক্স অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্স অনলাইন কোচিং দিতে আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। এই মতো এখানে স্টপ করছি, থ্যাংক ইউ এভরিওয়ান।